আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই মুহূর্তে যে যেখান থেকে দেখছেন সবাইকে জব এমসিকিউ প্লাসের পক্ষ থেকে আমি সালাম জানাচ্ছি। অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে রয়েছেন। আলোচনা হবে অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। আমরা বোর্ডের দিকে তাকাই, পুরো বিষয়টা দেখে নিই। ভাষা, ধ্বনি ও বর্ণ, অক্ষর, ধ্বনি পরিবর্তন, পুরো বিষয়টি আলোচনা হবে। তবে একটা একটা মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন হবে, যেহেতু একেবারে সবগুলো পিপিটি আমাদের রেডি। আমরা এক এক করে একটু দেখি, আলহামদুলিল্লাহ, ঠিক না? সবার আগে আমরা দেখি কি আছে আমাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। তাহলে শুরু করলাম কিন্তু। আচ্ছা, প্রথম আমরা একটু লিপিটা দেখি। বাংলা লিপিটা আসলে কোথা থেকে এসেছে এই ফাঁকে আমি একটু দেখে নিই। বাংলা লিপির একটা বিষয় আছে। আহ, দেখো, মূলত ভারতীয় উপমহাদেশের যতগুলো লিপি, এই লিপিটা এসেছে ব্রাহ্মী লিপি থেকে। ভাষা জাগরে ব্রাহ্মী লিপি। এই ব্রাহ্মী লিপির দুইটা রূপ, একটা হলো খরষ্ঠী, একটা খরষ্ঠী খরষ্ঠী আর একটা হলো কুটিল। এই কুটিল রূপ থেকে বাংলা লিপির উদ্ভব। বাংলা, তাহলে ব্রাহ্মী লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির উদ্ভব। তাহলে ভারতীয় উপমহাদেশের অধিকাংশ লিপি হলো, উৎস হলো ব্রাহ্মী লিপি। সম্রাট অশোক তার অনুশাসনগুলো ব্রাহ্মী লিপিতে লিখতেন। সম্রাট অশোক। এই ব্রাহ্মী লিপির দুইটা রূপ, একটা খরষ্ঠী, একটা কুটিল। তোমাকে মনে রাখতে হবে, কুটিলটা লেখা হতো বাম দিক থেকে, কুটিলটা লেখা হতো বাম দিক থেকে, আর খরষ্ঠী হলো ডান দিক থেকে। যদি বলা হয় ভারতীয় কোন লিপি ডান দিক থেকে লেখা হয়, তাহলে খরষ্ঠী থেকে। ভারতীয় কোন লিপি বাম দিক থেকে লেখা হয়, কুটিল। এই কুটিল রূপ থেকে বাংলা লিপির উদ্ভব। তাহলে ভারতীয় লিপির কুটিল রূপ থেকে বাংলা লিপির উদ্ভব। তাহলে ভারত লিপির দুইটাই, একটা হলো খরষ্ঠী, একটা হলো কুটিল। খরষ্ঠী ডান দিক থেকে, কুটিল একটা। তাহলে বাংলা লিপির উৎস, বাংলা লিপি এসেছে কোন লিপি থেকে? এটা ব্রাহ্মী লিপি থেকে। এই উত্তরটা তোমরা করে দিবা। লিপিটা একেবারেই অরিজিন থেকে আমরা একটু চলে গেলাম। এটা এর পরের অংশ আমরা একটু যাচ্ছি, দেখি 3 নাম্বার কি আছে। কোন সম্রাট তার অধিকাংশ, কোন সম্রাট তার অধিকাংশ, সরি, কোন সম্রাট তার অধিকাংশ কর্ম ব্রাহ্মী লিপিতে লেখান? সম্রাট অশোক। এটা আমরা এই মাত্র বলেছি, সম্রাট অশোক তার অধিকাংশ কর্ম ব্রাহ্মী লিপিতে লেখান। ঠিক আছে, তাহলে উত্তর পেয়ে গেলাম আমরা। কোন রাজাদের সময় আসলে বাংলা লিপি সুসংগঠিত হয়? মূলত এই যে সেন রাজাদের সময়, সেন রাজাদের সময়, সেন রাজাদের সেন রাজাদের সময়। পালদের পরে দেশের শাসক সেন রাজাগণ, এই সেনদের সময় বাংলা লিপিটা সুসংগঠিত হয়। এর আগে এলোমের পালদের সময় একটা হজবরল অবস্থা ছিল। এটা আলহামদুলিল্লাহ। বাংলা লিপি কোন লিপির অন্তর্গত? আমি এবার একটু চলে যাচ্ছি, ওই অরিজিনটা একটু দেখাই ভাই, একটু দেখো। মূলত বাংলা লিপিটা এসেছে ইন্দো ইউরোপীয়, ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় দুইটা অংশ, ইন্দো ইউরোপীয় দুইটা অংশ, একটা হলো কেন্তুম, একটা হলো কেন্তুম, কেন্তুম, আর একটা হলো শতম। এই শতম থেকেই মূলত শুরু। এরপরে এখান থেকে যেটা হলো, এখান থেকে এসেছে, আমি একটা স্লাইড লিখলাম। তাহলে ইন্দো ইউরোপীয়, কেন্তুম, শতম। এই শতম থেকে কি কি এসেছে দেখো। প্রাচীন ভারতীয়, প্রাচীন ভারতীয় আর্য, সেখান থেকে এসেছে মধ্য ভারতীয় আর্য, সেখান থেকে এসেছে নব্য ভারতীয় আর্য, সেখান থেকে আসছে প্রাকৃত, প্রাকৃত থেকে আসছে অপভ্রংশ, তার নিচে এসেছে, তার নিচে এসেছে বঙ্গ কামরূপী, তার নিচে আসছে দুইটা, একটা হলো বাংলা, অন্যটা হলো অসমীয়। একটা বাংলা, একটা অসমীয়। তাহলে দেখো, ইন্দো ইউরোপীয়, ইন্দো দুইটি, একটা কেন্তুম, শতম। শতম থেকে আসছে প্রাচীন ভারতীয় আর্য, তারপর থেকে আসছে মধ্য ভারতীয় আর্য,
সেখান থেকে নব্য ভারতীয়ার্য, তার নিচ থেকে প্রাকৃত, প্রাকৃতিক অপভ্রংশ, তার নিচে থেকে আসছে বঙ্গ কামরূপী, বাংলা অসমীয়। তাহলে বাংলা এসেছে কিন্তু ইন্দো ইউরোপীয়। একটা কথা, যদি আসে বাংলা লিপি সৃষ্টি হয়েছে, বাংলা ভাষা সৃষ্টি হয়েছে, বাংলা লিপি যদি ব্রাহ্মী লিপি, আর বাংলা ভাষা মূল ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় কোন শাখা থেকে? শতম। এরপরে দেখো বাংলা ভাষা সৃষ্টি হয়েছে কোথা থেকে যদি আসে, তাহলে তুমি অবশ্যই বলো বাংলা ভাষা সৃষ্টি হচ্ছে প্রাকৃত ভাষা থেকে, প্রাকৃত। বাংলা ভাষার পূর্ববর্তী স্তরে বঙ্গ কামরূপী, আর যদি আসে বাংলার সহোদর ভাষা কোনটি? অসমীয়। আমি এটা আর একবার রিপিট করি, খুব মনোযোগ দিয়ে শোনো, কারণ প্রতিটা জায়গা থেকে প্রশ্ন আসাটা খুবই গুরুত্বপূর্ণ। যদি আসে বাংলার সহোদর ভাষা কোনটি, বলবো অসমীয় বা আসামের। যদি আসে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে, বাংলা ভাষার পূর্ববর্তী স্তরের নাম কি? বঙ্গ কামরূপী। বাংলা ভাষার সৃষ্টি হয়েছে কোন ভাষা থেকে? প্রাকৃত। বাংলা ভাষা কোন মূল ভাষাগোষ্ঠীর অন্তর্গত? ইন্দো ইউরোপীয়। ইন্দো ইউরোপীয় কোন শাখা থেকে? শতম। তাহলে এই কথাগুলো মনে রাখলে তোমার জন্য এটা সুবিধা হবে, ঠিক আছে? আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এই প্রাকৃতের মধ্যে আবার দুইটা ভাগ আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। দেখো কোথা থেকে আসছে, এটা একটা আমি কালারটা চেঞ্জ করে দিই। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন বাংলা ভাষা এসেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। কোথা থেকে এসেছে বলো তো? আসো, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছে বাংলা ভাষা এসেছে গৌড়ীয় প্রাকৃত থেকে। গৌড়ীয় অর্থাৎ প্রাকৃত হলো সাধারণ মানুষ। গৌড় অঞ্চলে যে সাধারণ মানুষগুলো বাস করতে তাদেরকে বলা হতো গৌড়ীয় প্রাকৃত, আর মগধ অঞ্চলে যে সাধারণ মানুষগুলো বাস করতে তাদেরকে বলা হতো মাগধী প্রাকৃত। তাহলে গৌড়ীয় প্রাকৃত। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন না, বাংলা ভাষা এসেছে মাগধী প্রাকৃত। তাহলে বাংলা ভাষার আদি উৎস কোনটি? আদি উৎস হলো একদম মূল হলো ইন্দো ইউরোপীয়, আর বাংলা ভাষা সৃষ্টি হচ্ছে প্রাকৃত ভাষা থেকে, ঠিক আছে? ইন্দো ইউরোপীয়। বাংলাদেশের পূর্ববর্তী স্তরের নাম কি? বাংলাদেশের পূর্ববর্তী স্তরের নাম একটু আগে লিখেছি আমরা, বঙ্গ কামরূপী। ঠিক হয়েছে, লাইকটা দেখবা। আর এটা আমরা ক্লাসটাকে একদম সাজিয়ে গুছিয়ে নিয়ে আসছি, ঠিক আছে? কি বলেছি? বাংলা ভাষার সৃষ্টি হয়েছে কোন ভাষা থেকে? পূর্ববর্তী স্তরের নাম হলো বঙ্গ কামরূপী। নেক্সট, পরেটা যাচ্ছি। আমরা এখন ধরো তোমাকে স্যার আপনি একটু দ্রুত যাচ্ছে, লেখার সুযোগ পাচ্ছি না, কোনো সমস্যা নাই। তুমি একদম শুনে শুনে ধীরে সুস্থে ক্লাসটা তাড়াতাড়ি তোমাদেরই লাভ, অনলাইনে এত সময় থাকা যায় না। তোমার যেখানে ইচ্ছে তুমি ওটা টিপ দিয়ে ওইখান থেকে একটু স্লো করে নিলে, আর একটু সময় নিয়ে নিলে, ঠিক আছে? বঙ্গ কামরূপী। ভাষা কাকে বলে? ভাষা, ভাষাটা হলো বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। একটু লিখে দিই ভাষা কাকে বলে। আমরা যে কথা বলি কথাটা হলো বাক, আর যেটা দিয়ে বলি সেটা যন্ত্র। তাহলে ভাষাটা কাকে বলে? দেখো, বাকযন্ত্রের সাহায্যে, বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। ভাষা কাকে বলে বলতো? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা, ঠিক আছে? এখন যদি প্রশ্ন হয় এই বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কোনটি বলতো? বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে, মনে রেখো, বাকযন্ত্রের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ফুসফুস এবং জিহ্বা। পুরো বাতাসকে নিয়ন্ত্রণ করে ফুসফুস। ফুসফুস যখন জোরে ছাড়ে তখন হয় মহাপ্রাণ, যখন আস্তে ছাড়ে তখন হয় অল্প প্রাণ। আর ফুসফুস বাতাস একবার ছেড়ে দিল, কিন্তু নেয়ার শক্তি আর তার ছিল না, ওইটাকে কি বলা হয় জানো? তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে এটা হলো ভাষা কাকে বলে? বাকযন্ত্রের সাহায্যে উচ্চারিত অর্থবোধক ধ্বনি সমষ্টিকে বলা হয় ভাষা। এবার আসো, বর্তমান পৃথিবীতে কতগুলো ভাষা রয়েছে তুমি মনে রাখবা। বর্তমান পৃথিবীতে প্রায় ৩৫০০ উপর ভাষা প্রচলিত রয়েছে। বর্তমানে পৃথিবীতে, এতগুলো না লিখলেও হবে, তবে প্রথম বাক্যটা তো লিখে দিলাম। পৃথিবীতে প্রায় ৩৫০০-এর ওপর ভাষা প্রচলিত রয়েছে। বর্তমান পৃথিবীতে প্রায় ৩৫০০-এর উপর ভাষা
প্রচলিত রয়েছে। এখন যদি প্রশ্ন হয় তাহলে ভাষার জগতে বাংলার স্থান কত? দেখো, ভাষার জগতে ভাষাভাষী জনসংখ্যার দিক দিয়ে বাংলার স্থান হল ষষ্ঠ। ষষ্ঠ। স্যার কীভাবে ষষ্ঠ হলো? জনসংখ্যার দিকে বাংলাদেশের ষষ্ঠ। দেখো, এক, আমি দুবার বলবো, প্রথম বলো পরে রিপিট করবো, মনে রেখো। এক, মান্দারিন। মান্দারিন হলো চীন, কোরিয়া উপদ্বীপে যেটা হয়, এটা হলো মান্দারিন। দুই, স্প্যানিশ। তিন, ইংরেজি। চার, আরবি। পাঁচ, হিন্দি। ছয়, বাংলা। মান্দারিন, স্প্যানিশ, ইংরেজি। মান্দারিন, স্প্যানিশ, ইংরেজি, আরবি, হিন্দি, ছয়, বাংলা। তাহলে বাংলার স্থান কত বলো তো? ষষ্ঠ। বাংলার স্থান কত গেল? ভাষাভাষী জনসংখ্যা দিয়ে বাংলার স্থান, এই যে দেখো, ষষ্ঠ। এবার পরের স্লাইডে আসি। আপনার মুছে গেল কেন? ভাষার মূল উপাদান কি বলতো? ভাষার মূল উপাদান হলো ধ্বনি বা বর্ণ। মনে রাখবো, ভাষার মূল উপাদান হলো ধ্বনি বা বর্ণ, যদি ভাষার মূল উপাদান। আর যদি প্রশ্ন আসে ভাষার মূল উপকরণ কোনটি, ভাষার মূল উপকরণ হলো বাক্য। আমি এখানে একটা কথা বলি, তুমি একটা প্রশ্ন করতে পারো, স্যার উপাদান আর উপকরণের মধ্যে তফাৎ কি? দেখো, আমার হাতে একটা কলম আছে, এটা একটা লেখার উপাদান। কী কী উপকরণে গঠিত হয়েছে? কালি, প্লাস্টিক, নানান উপাদানে গঠিত একটি উপকরণ। এটা লেখার উপকরণ। বৃহত্তত্ত্বে উপাদান হলো ধ্বনি বা বর্ণ। তাহলে ভাষার মূল উপাদান হলো ধ্বনি বা বর্ণ। ভাষার মূল উপকরণ বাক্য। বাক্যের মৌলিক অংশ হলো শব্দ। মৌলিক হলো মূল আর কি, শব্দের মূল অংশ হলো আবার ধ্বনি বা বর্ণ। তাহলে ভাষার মূল উপকরণ হলো বাক্য, আর ভাষার মূল উপাদান হলো ধ্বনি বা বর্ণ। ঠিক আছে, এবার আসো, দেখো, এবার আসো বাক্য শব্দটা বলেছি। এখন একটু ভাষার ক্ষেত্রে দেখো, চলিত এবং সাধু ভাষার, এই যে ভাষার ক্ষেত্রে আমরা চলিত এবং সাধু ভাষার পার্থক্যগুলো, বেসিক পার্থক্যগুলো প্রায় পরীক্ষা আসে। একটু বেসিক তিনটা পার্থক্য দেখলেই তুমি এর বাইরে প্রশ্ন হবে না। দেখো, সাধু ও চলিত ভাষার পার্থক্য কি? এটা যেটা হয় এটা হয় না। এটা ধরলাম আমি সাধু, বুঝছো? প্রথমে সাধু লিখলাম, এটা চলিত। তুমি মনে রাখবা, সাধু ভাষা ব্যাকরণের, এই যে ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে। তারপরে হলো, এটা কি জানো? এটা মেনে চলে না। দুই, নাটক ও বক্তৃতা সংলাপে অনুপযোগী। এটা ল কিন্তু, সংলাপে অনুপযোগী। নাটক ও বক্তৃতা, 3 নম্বরে, নাটক ও বক্তৃতা সংলাপে ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, নাটক ও বক্তৃতা সংলাপে অনুপযোগী। 3 নম্বর হলো সর্বনামক ক্রিয়াপদ দীর্ঘ হয়, কারণ এখানে তাহার, আমি দেখাচ্ছি, এটা দেখো 3 নাম্বার, 3টা নিয়ম বলেছি। সর্বনাম ও ক্রিয়াপদ দীর্ঘ হয়। আর ও কি করে দেখো, চলিত, দেখো চলিত ও ব্যাকরণের, ওটা হলো 1 নম্বরে সর্বদাই পরিবর্তনশীল। সর্বদাই পরিবর্তনশীল। দেখো, নাটক ও বক্তৃতা সংলাপে উপযোগী, নাটক ও বক্তৃতা উপযোগী। 3 নম্বরে সর্বনাম ও ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়। ওটা দীর্ঘ হয় আর এটা সংক্ষিপ্ত হয়। তাহলে দেখো, ব্যাকরণের সুনির্দিষ্ট নিয়ম মেনে চলে, নাটক সর্বভাবে অনুপযোগী, সর্বনাম ক্রিয়া দীর্ঘ হয় আর সংক্ষিপ্ত হয়। এটা হলো তাহারা, এটা তারা, করিয়াছে, এটা করেছে। হ্যাঁ, এটা ওকে। তাহলে এই তো, এইটুকু পারা যাবে না সাধু চলিত পার্থক্য। ঠিক আছে, হাতে লেখা বুঝতে সমস্যা হলে আমি বারবার বলছি, একটু শুনে নাও,
কারণ দীর্ঘ দ্রুত লিখতে 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 এরকম। তাহলে ব্যাকরণ সূত্র নিয়ম মেনে চলে নাটক বক্তৃতা সঙ্গে অনুপযোগী সর্বনাম ক্রিয়াপদ দীর্ঘ হয়, আর এটা হলো সর্বদাই পরিবর্তনশীল নাটক ও বক্তৃতা সঙ্গে উপযোগী, আর সর্বনাম ক্রিয়াপদ সংক্ষিপ্ত হয়। বাস হয়ে গেল। নেক্সট আমরা যাচ্ছি, দেখো ব্যাকরণ শব্দের সঠিক অর্থ কি? ব্যাকরণ শব্দের সঠিক অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ। দেখো বিশেষভাবে বিশ্লেষণ, বিশ্লেষণ ব্যাকরণের সংজ্ঞাও আছে, ব্যাকরণ, এটা দেখাবো না আমরা স্লাইডে, এটা দেখাবো না ব্যাকরণ। তাহলে ব্যাকরণ হলো এটা দেখাচ্ছি, বি উপসর্গ আ ক্রিয়ন, ক্রি ধাতু ব্যাকরণ। তাহলে ব্যাকরণ শব্দ অর্থ সঠিকভাবে বিশ্লেষণ হয়ে গেল। ব্যাকরণ আলোচ্য বিষয় কয়টি কি? যে কোনো পৃথিবীতে মনে করো যে কোনো ব্যাকরণে আলোচ্য সাধারণত 4টি। এবারে পরীক্ষা প্রাইমারিতে 3টি বলেছিল, যে কোন 3টি আসলে একটা বাদ দিয়ে, 3টি কি কি? ধ্বনিতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব। আর যদি 4টি থাকে তাহলে অর্থতত্ত্ব যুক্ত হতো। তুমি 4টে জানা থাকলে 3টে আসলে 2টে আসলে সবগুলো পারবা। কোন 3টি ব্যাকরণ আলোচ্য বিষয়, কোনগুলো নাই? তাহলে দেখো ধ্বনিতত্ত্ব 2, রূপতত্ত্ব 3, শব্দতত্ত্ব 4, বাক্যতত্ত্ব। তাহলে ব্যাকরণে আলোচ্য বিষয় কয়টি বলতো? সেটা কয়টি? কি কি? 4টি। কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব। ঠিক আছে, আরেকটা আলাদা আছে, ও শব্দতত্ত্বের আরেকটা হল রূপতত্ত্ব, সরি রূপত শব্দ বাক্যতত্ত্ব। আর 4কে যেটাকে বলা হয় এটাকে বলা হয় অর্থতত্ত্ব। এটা হলো, এটা 3, আর হলো অর্থতত্ত্ব। তাহলে ব্যাকরণ আলোচ্য বিষয় কি এটি বলতো? 4টি। কি কি? ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব, বাক্যতত্ত্ব, অর্থতত্ত্ব। পৃথিবীর যে কোনো ভাষা ব্যাকরণের 4টে নিয়ম আছে। আচ্ছা, বাংলা ভাষার প্রথম ব্যাকরণ গ্রন্থ, এটা নিয়ে প্রচুর বিতর্ক রয়েছে, আমি তোমাকে একটু বলি। বাংলা ভাষার উপরে খেয়াল করো, কিন্তু প্রশ্ন আসলে বুঝে শুনে আনসার করবা। বাংলা ভাষার উপরে প্রথম ব্যাকরণ রচনা করেন পর্তুগিজ পাদ্রী মনোয়েল দা আশম্পু শাহ। পর্তুগিজ মনোয়েল দা আশম্পু শাহ, তার রচিত ব্যাকরণ গ্রন্থের নাম ছিল পর্তুগিজ বাংলা ব্যাকরণ। এটা প্রথম আর কি, পর্তুগিজ ভাষায় রোমান হরফে লিসবন থেকে 1843 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটা বাংলা ভাষার উপরে পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনা করেন, এটা ইংরেজিতে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ, এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, এটা লিখেছিলেন নাথানিয়েল ব্রাসি হেলেট। এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বুঝেছিল আন্তর্কর পরীক্ষার খাতে। আর বাংলা ভাষার সর্বাধিক তথ্যবহুল ব্যাকরণ, অর্থাৎ বাঙালিদের মধ্যে যিনি অর্থাৎ বাংলায় প্রথম ব্যাকরণ রচনা করেন গৌড়ীয় ব্যাকরণ, রাজা রামমোহন রায়। তাহলে কি কি বলেছি? প্রথম আর কি বাংলা ভাষার উপরে লিখেছেন রোমান হরফে, পর্তুগিজ ভাষায় মনোয়েল দাস সম্পসাও, পর্তুগিজ বাংলা ব্যাকরণ। তারপরে ইংরেজিতে যিনি বাংলা ভাষার উপরে পূর্ণাঙ্গ প্রথম বাংলা ব্যাকরণ রচনা করেন, নাথানিয়েল ব্রাসি হেলেট, এ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ। আর বাংলা ভাষার প্রথম বাংলাগালির মধ্যে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা করেন রাজা রামমোহন রায়। গেল এটা। তাহলে বুঝছো বাংলা ভাষার প্রথম ব্যাকরণ আর বাংলা ভাষায় রচিত প্রথম গৌড়ীয় ব্যাকরণ, ওটা হলো গ্রামার অফ দি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, আর এটা হলো গৌড়ীয় রচনা বাঙালিদের মধ্যে গৌড়ীয় ব্যাকরণ, রাজা রামমোহন রায়, গৌড়ীয় ব্যাকরণ। নেক্সট, ধ্বনি কাকে বলে? আসো, ক্লাসটা আমি একটু ডিটেলস নিচ্ছি এ কারণে যেন এর বাইরে কোনো প্রশ্ন না আসে। আমি একটু গ্যারান্টি দিয়ে বলি, এই চ্যাপ্টারে আমি যা পড়াচ্ছি এটা একটু ভালো করে পড়ো এবং নোট করে নিও, এর বাইরে আর কোনো প্রশ্ন লাগবে না ইনশাল্লাহ। কিন্তু এটা যেন আসলে পারো, ঠিক আছে? পরের প্রশ্ন দেখো, ধ্বনি কাকে বলে? আমরা একটু দেখি ধ্বনি কাকে বলে, দেখে নাও। উচ্চারণ বা আওয়াজের, ধ্বনিটা হলো উচ্চারণ বা আওয়াজের ক্ষুদ্রতম
ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। উচ্চারণ বা আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। এখন প্রশ্ন আসতে পারে বর্ণ কাকে বলে। দেখো বর্ণ আমি আবারও দেখাচ্ছি, উচ্চারণ বা আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি। তোমরা চাইলে পরেও লিখে নিতে পারবে, কোনো সমস্যা নেই। এবার দেখো বর্ণ। বর্ণটা হলো ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। তাহলে উচ্চারণ বা আওয়াজের ক্ষুদ্রতম অংশকে বলা হয় ধ্বনি, আর ধ্বনির সাংকেতিক চিহ্নকে বলা হয় বর্ণ। ওকে, পরের অংশে যাচ্ছি। বাংলা বর্ণমালায় মোট কয়টি বর্ণ? আচ্ছা আমি একবার দেখাই দিই বাংলা, তারপরে পরের প্রশ্নগুলো উত্তরগুলো করতে শুনে দেখো। বাংলা বর্ণমালায় মোট 50টি বর্ণ। যৌগিক, সাধারণিক, এটা মৌলিক, এটা নিয়ে প্রশ্ন হবে। বাংলা বর্ণমালায় মোট বর্ণ হলো 50টি। এর মধ্যে 11টি হলো স্বরবর্ণ। তাহলে ব্যঞ্জন বর্ণ কয়টা বলো তো? ব্যঞ্জন বর্ণ হলো 39টি ব্যঞ্জন বর্ণ। এর মধ্যে 32টি পূর্ণমাত্রা, 32টি পূর্ণমাত্রা, 8টি অর্ধমাত্রা, আর 10টি মাত্রাহীন। কেউ কেউ বলে স্যার এর মধ্যে স্বরবর্ণ কয়টা, ব্যঞ্জন বর্ণ কয়টা, আলাদা করে দেন। এটা মুখস্থ রাখা একটা শর্ট টেকনিকও আছে। যেমন পূর্ণমাত্রা কয়টা? 32টি। দেখো এই যে 32টি পূর্ণমাত্রা, এই যে 8 অর্ধ, দেখো এই যে অর্ধ 8, আর মাত্রাহীন 10। এটা মাত্রাহীন, এটা পূর্ণ, আর এটা যে মাঝ বরাবর এটা অর্ধমাত্রা। পূর্ণ, মাত্রাহীন, অর্ধমাত্রা। ক্লিয়ার? চাইলে তোমরা ধীরে সুস্থে এটা দেখে দেখে লিখতে পারবা ইনশাআল্লাহ। পরের প্রশ্নে যাচ্ছি আমরা। দেখো তাহলে 32টি পূর্ণমাত্রা পেয়ে গেলা। তুমি যে পেয়ে গেলা বর্ণমালায় মাত্রাহীন 10টি, তুমি পেয়ে গেলা বাংলা বর্ণমালায় অক্ষর কাকে বলে। আচ্ছা আমি একটা প্রশ্ন করব, অক্ষর কয়টি কে বলতে পারবা? বলে স্যার 50টি। না, বর্ণ 50টি। বাংলা বর্ণমালা মানে অক্ষর। অক্ষর হলো বাকযন্ত্রের স্বল্পতম প্রয়াসে উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। বাকযন্ত্রের স্বল্পতম ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে বলা হয় অক্ষর। ঠিক আছে, একেবারেই বর্ণ আলাদা জিনিস, অক্ষর আলাদা। এখন প্রশ্ন ধরো অক্ষর কয়টি, কোথায় কি? আবারও দেখো অক্ষর কাকে বলে। অক্ষর কয়টি আমি আসতেছি, পরের স্লাইডে যাচ্ছি, আমি এটা ভালো করে বুঝিয়ে দেবো। তাহলে বাকযন্ত্রের স্বল্পতম উচ্চারিত ধ্বনি বা ধ্বনি সমষ্টি বলা হয় অক্ষর। তুমি বোর্ডের দিকে তাকাও, অক্ষর হলো 2টি। অক্ষর কয়টি কি কি দেখো? অক্ষর 2টি। এক হলো বদ্ধাক্ষর, 1 বদ্ধাক্ষর আর 2 মুক্তাক্ষর। এটা নিয়ে আমরা ছন্দ, অলঙ্কার, রসে আলাদা আলোচনা করেছিলাম। 1 বদ্ধাক্ষর, 2 মুক্তাক্ষর। বদ্ধাক্ষরের আর একটা নাম হলো ব্যঞ্জনান্ত। বদ্ধাক্ষরের একটা নাম হলো ব্যঞ্জনান্ত, আর মুক্তাক্ষরের আর নাম হলো স্বরান্ত। তাহলে অক্ষর কয়টি? অক্ষর 2টি। কি কি? একটা হলো বদ্ধাক্ষর, একটা মুক্তাক্ষর। বদ্ধাক্ষর একটা হলো ব্যঞ্জনান্ত, মুক্তাক্ষর হলো স্বরান্ত। এখন দেখো এটা আরেকটা ঝামেলা আছে। কি সেটা? সেটা হলো বদ্ধাক্ষরে এটা এরকম চিহ্ন হয়ে যায়, মুক্তাক্ষরের চিহ্নটা চাঁদের মতো হয়ে যায়। খেয়াল করো, আমি আবারও ভালো করে বুঝাই, দেখে নাও। অন্তে ব্যঞ্জন হলে বদ্ধাক্ষর, অন্তে স্বর হলে মুক্তাক্ষর। বদ্ধাক্ষরে মুখ বন্ধ হয়ে যাবে, মুক্তাক্ষরে মুখ খুলে যাবে। আমি বন, আর বদ্ধাক্ষরে বন্ধ হয়ে যাবে। হঠাৎ দেখো এই যে আজ
হরতাল, আজ হরতাল। দেখো তিনটেই বদ্যাক্ষর, আজ হরতাল, তিনটা অক্ষর আছে, তিনটি বদ্যাক্ষর, তিনটি বদ্যাক্ষর। আর একটা শব্দ দেখো বিশ্ব বিদ্যালয়, দেখো বিদ্যালয়, কয়টি অক্ষর আছে বলো তো? পাঁচটি। তাহলে অক্ষর কয়টি? অক্ষর পাঁচটি। ওকে, বদ্যাক্ষর মুক্তাক্ষর, বদ্যাক্ষর মুক্তাক্ষর। ওকে, অক্ষর হলো দুইটি, কি কি বলতো? একটা বদ্যাক্ষর, একটা মুক্তাক্ষর। এরপর দেখো বিসিএস আসছিল, এটা একটু দেখে, এটাই লাস্ট, বন্ধন। দুটি অক্ষর বদ্যাক্ষর, দেখো তুমি কি হবে? বন ধন। আর যদি বাংলা কি হবে? বন ধন, বন ধন, দুটি বদ্যাক্ষর, বন্ধন। আচ্ছা, বাংলা ভাষায় মৌলিক ধ্বনি দুই ভাগে ভাগ করা যায়, কি কি দেখো? বাংলা ভাষায় এক স্বরধ্বনি, এক স্বরধ্বনি, এক স্বরধ্বনি, আর দুই হলো ব্যঞ্জন ধ্বনি। বাংলা ভাষায় মৌলিক স্বরধ্বনির কয় ভাগে ভাগ করে? দুই ভাগে, এক স্বরধ্বনি, দুই ব্যঞ্জন ধ্বনি। অক্ষর যেমন স্বরান্ত একটা, ব্যঞ্জনান্ত একটা ধ্বনি, স্বরধ্বনি একটা, ব্যঞ্জন ধ্বনি একটা, ঠিক আছে? সবার আগে আমরা স্বর আলোচনা করব, স্বরের একটা ছক করে দেখাই, তারপরে দেখো স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনি বলে দেখে দাও স্বরধ্বনি কাকে বলে। স্বরধ্বনির সংজ্ঞাটা একটু লিখে দিই, পরে আমি একটা ছক করে স্বর থেকে যা যা আসতে পারে, পরে পরের প্রশ্নগুলোতে আবার যেমন স্বরধ্বনি দেখো কাকে বলে। ফুসফুস তাড়িত বাতাস, ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে, মুখ বিবর থেকে বেরিয়ে যেতে, বেরিয়ে যেতে, ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে, যদি কোথাও, যদি কোথাও বাধাপ্রাপ্ত, বাধাপ্রাপ্ত বা বা আঘাতপ্রাপ্ত না হয়ে, না হয়ে যে সকল ধ্বনি উচ্চারিত হয়, কাটটা একটু দেখেনি, ফুসফুস তাড়িত বাতাস মুখ বিভাগ থেকে বেরিয়ে যেতে যদি কোথাও বাধাপ্রাপ্ত বা আঘাতপ্রাপ্ত না হয়ে যে সকল ধ্বনি উচ্চারিত হয়, উচ্চারিত হয় তাকে বলা হয় স্বরধ্বনি, তাকে বলা হয় স্বরধ্বনি। তাহলে স্বরধ্বনি কাকে বলে বলতো? ফুসফুস তাড়িত বাতাস মুখ বিবর থেকে বেরিয়ে যেতে যদি কোথাও বাধাপ্রাপ্ত বা আঘাতপ্রাপ্ত না হয় যে সকল ধ্বনি উচ্চারিত তাকে বলা হয় স্বরধ্বনি, তাকে বলা হয় স্বরধ্বনি। এবার আসো, এটা হয়ে গেল না? আমরা পরের অংশে যাচ্ছি। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার? স্বরবর্ণ আমি আর ওইভাবে সংজ্ঞাটা লিখলাম না, কার কাকে বলে। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কি? কার। স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। যেমন দেখো, যেমন আ সমান সমান আকার। প্রশ্ন হয় কার কয়টি, কোথায়, কি, এখানে অনেক প্রশ্ন হয়। তাহলে কার কি বলতো? স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। যেমন আ সমান সমান আকার। আমরা দেখো পরের স্লাইডে যাই, কিন্তু ওটা আলোচনা করো পরে। এটা মৌলিক স্বরধ্বনি কয়টি, হ্যাঁ এটা কয়টি, আমি আবারও ব্যাগে গেলাম। তাহলে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আমরা মৌলিকে যাবার আগে আমরা এবার তোমাদের জন্য একটা ছক নিয়ে আসবো। এই যে দেখো, মনোযোগ দিয়ে, এটা এক ছকে, এক ছকের স্বর নিয়ে যত প্রশ্ন আসতে পারে সব তুলোধনা হয়ে যাবে ইনশাআল্লাহ।
বোর্ডের দিকে তাকাবা আর খেয়াল করবা। এটাকে বলা হয় ধ্বনি বা বর্ণ, ধ্বনি বা বর্ণ, আর এটা হলো সংক্ষিপ্ত রূপ। এটাকে বলা হয় ধ্বনি বা বর্ণ, এটা হলো সংক্ষিপ্ত রূপ। দেখো কয়টা আছে, অ, আ, হ্রস্বই, দীর্ঘই, হ্রস্ব দীর্ঘ, রি, এ, ওই, ও, ও, ও। এখন এখানে কয়টা আছে বলো তো, জায়গাটা একটু ছোট হয়ে গেল, হালকা একটু উপরে উঠিয়ে দিই, হ্যাঁ, ধ্বনি বা বর্ণ সংক্ষিপ্ত রূপ। তাহলে এটার কারণে এটা ও, মোট 10টি, সরি মোট 11টি। আর কার কয়টি ওটা পরে আসতেছি, কার কেন 10টি এটা নিয়ে পরে কথা বলছি। দেখো তাহলে অ, আ, সরে আ বললে কিন্তু উল্টাপাল্টা হয়ে যাবে, বাজারে গিয়ে বলতে হবে আমার 1 কেজি সরে আম দেন, অনেক ঝামেলা আছে বুঝছো। এটা স্বরবর্ণের প্রথম 6টি পূর্ণমাত্রা, এই 6টি হলো পূর্ণমাত্রা। একটি আছে না, একটি, এই একটি হলো অর্ধমাত্রা, আর বাকি 4টা হলো, বাকি 4টি হলো মাত্রাহীন। স্বরবর্ণের প্রথম 6টা পূর্ণমাত্রা, একটি অর্ধমাত্রা, বাকি 4টি মাত্রাহীন। তাহলে দেখো অয়ের সংক্ষিপ্ত রূপকে, অয়ের কোনো সংক্ষিপ্ত রূপ নাই। অকে বলা হয়, অকে বলা হয় লীন বর্ণ, লীন, লীন, বিলীন বা সরি, অকে বলা হয় লীন, বিলীন বা নীলীন। অ সবার সঙ্গে আছে, দেখো তুমি ক, ক, খ, ত, অ সবার সঙ্গে আছে। আর এটা যদি সংক্ষিপ্ত করে তাহলে কি হবে, ক, খ, ত, ক, খ, ত, আ, 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 আ। তাহলে অকে বলা হয় লীন, বিলীন বা নীলীন। অকে কি বলা হয় বলতো, অকে বলা হয় লীন, বিলীন বা নীলীন। অ সবার সঙ্গে আছে, অ সবার সঙ্গে আছে। কেউ দেখবা এটা হলো খণ্ডত, এই যে খণ্ডত, এটা 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 ক প্লাস অ যোগ দাও, তাহলে আবার ক, খ, অ, তুমি দেখো এই যে খ উচ্চারণ হচ্ছে কিন্তু লেখা হচ্ছে না, ত, অ, ত, ত, অ, ত, তাহলে ক, অ, খ, ক। এবার দেখো তাহলে অকে বলা হয় লীন, বিলীন বা নীলীন, কারণ অ বিলীন অবস্থায় সবার সঙ্গে আছে। এটা ক্লিয়ার কিনা বলো তো। এখন দেখো বাকি যারা আছে, এই জন্য আয়ের সংক্ষিপ্ত কি বলতো, আয়ের সংক্ষিপ্ত আকার, হ্রস্বই সংক্ষিপ্ত হলো হ্রস্বিকার, দীর্ঘই সংক্ষিপ্ত হলো দীর্ঘিকার, হ্রস্ব সংক্ষিপ্ত হলো হ্রস্বকার, দীর্ঘর সংক্ষিপ্ত কি বলতো দীর্ঘকার, রির সঙ্গে রিকার, এর সংক্ষিপ্ত রূপ একার, ওর সংক্ষিপ্ত রূপ হলো ঐকার, ও ওকার, ওকার, আর ওর সঙ্গে ধরো আরেকটা রইল ঔকার, সরি ঔকার। এখানে কার 10টি, এখানে কার কয়টি বলতো, কার হলো 10টি, ওকার ঔকার, কার কয়টি, কার হলো 10টি। এখন তোমাকে অবশ্যই মনে রাখতে হবে কি স্যার, দেখো এটা কিন্তু পরে বসে, ভালো করে খেয়াল করো, পরে বসে, এটা একটু পরে লিখতে পারবা কিন্তু। আচ্ছা আমি যদি তোমাকে প্রশ্ন করি বাংলা বর্ণমালায় মোট, প্রশ্নটা শুনে নাও, বাংলা বর্ণমালায় মোট মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি, বাংলা বর্ণমালায় মোট মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ কয়টি, তুমি বলবা কি স্যার, তুমি বলবা কি বলতো স্যার মাত্রাহীন ব্যঞ্জনবর্ণ 10টি না, মোট দেখলে 10টি বলার দরকার নেই, ব্যঞ্জন বলেছি 6টি, কারণ মোট 10টি, এর বর্ণে স্বরবর্ণে 4টি গেলে 6টি হয়। ঠিক আছে, ঘুরিয়ে ফিরিয়ে বাংলা বর্ণমালায় মোট অর্ধমাত্রার স্বরবর্ণ কয়টি, একটি, শুধু স্বর বলেছি। বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা বর্ণ কয়টি, 32টি, কারণ এবার স্বরবর্ণ জানা যাবে, তাহলে 6টি। তাহলে দেখো ওকে বলা হয় লীন, বিলীন আর সবার সঙ্গে আছে। এখন তোমাকে একটা কথা মনে রাখতে হবে, যত কার ব্যঞ্জনের পর, এটা পরে বসুক, আগে বসুক, পরে বসুক, এই যে নিচে বসুক, আগে বসুক, দুপাশেই বসুক, যত কার ব্যঞ্জনের পর। স্যার বুঝি নেই, ভালো করে বুঝান স্যার। দেখো দেশে, দেশে আগে কি, আগে যদি তুমি বলো স্যার আগে তো এ, তাহলে কি হবে বিষয়টা দেখো,
এ দ এ স হয়নি, আগে দ তারপরে এরপরে স এ, লেখার সুবিধা হচ্ছে আগে ছিল দেশে। তোমরা কি বুঝতে পারছ? আরেকটি উদাহরণ দিই, ইতি, দেখো ইতি, ইতি আগে কি বলতো, আগে আগে তুমি বলো স্যার আগে তো হ্রস্বই, তারপর কি ই ত হয় না, আগে হ্রস্বই এরপরে ত তারপরে হ্রস্বই, লেখার সুবিধা হচ্ছে আগে চলেছে ইতি। লাস্ট উদাহরণ দিই আমি, যদি বউ সাজো গো আরে সুন্দর লাগবে গো, আগে কি এ না ব না ও বলো তো? আগে হলে এ বেউ, আর আগে হলে ও ব, এ বেউ না ও বউ না, আগে ব তারপরে ও, যদি তাহলে কি দাঁড়াচ্ছে বলে তো? বউ, বউ। ঠিক আছে কি আমি কি বুঝাইতে পেরেছি বলো তো? যতকার ব্যঞ্জন বর্ণ এটা ক্লিয়ার হয়ে গেল। এরপরে আমি আরেকটা নিব, আরেকটা স্লাইড নিব, এটা থাকবে সেভ থাকবে। 33 নম্বর দেখো, বোর্ডের দিকে তাকাবা আর দেখবা, তাহলে এটা তুমি চাইলে আরেকবার দেখতেও পারবা। সরি 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 সরি, দেখো তাহলে এটা পুরো শখটা আছে, দেখে নিতে পারবা। আমি পরেরটায় যাই, এটা পরে তুমি ধীরে সুস্থে লিখে নিও, ঠিক আছে? যদি প্রশ্ন আসে দেখো, মৌলিক স্বরধ্বনি কয়টি? যদি আসে মৌলিক স্বরধ্বনি কয়টি, তুমি বলবা মৌলিক স্বরধ্বনি 7টি। মৌলিক স্বরধ্বনি 7টি কি কি বলো তো? মৌলিক স্বরধ্বনি 7টি বলো। অ, অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এ। মৌলিক স্বরধ্বনি 7টি কি কি বলো তো? অ, আ, হ্রস্বই, হ্রস্ব, এ, ও, এ। আবার কোথা থেকে আসলো স্যার? আসছে কোথা থেকে? এখানে বলা আছে কিন্তু ধ্বনি, বর্ণনা। হলো দেখো, শুদ্ধ করে লেখার জন্য কেউ যদি বলে, লিখতেছি কিন্তু এক, বাট উচ্চারণ করেছি 1, 11, 13, তেলা পোকা। এটা একটা মৌলিক স্বরধ্বনি, মনে থাকে যেন। মৌলিক স্বরধ্বনি কয়টি? 7টি। আবার আবার হ্রস্বস্বর আছে, দীর্ঘস্বর আছে। 11টার মধ্যে 4টে হ্রস্বস্বর, 7টা দীর্ঘ, এগুলো নিয়ে কথা হচ্ছে দেখো। হ্যাঁ, দেখা একটি, তাহলে মৌলিক স্বরধ্বনি 7টি। এবার আসো, যদি আসে যৌগিক স্বরধ্বনি কয়টা? যৌগিক স্বরধ্বনি তুমি অবশ্যই বলবা যৌগিক স্বরধ্বনি 25টি। যৌগিক স্বরধ্বনি 25টি। আর যদি আসে যৌগিক স্বরবর্ণ কয়টি? যৌগিক স্বরবর্ণ 2টি। কি কি বলে তো? ওই এবং ও। তাহলে যৌগিক স্বরধ্বনি কয়টি? যৌগিক স্বরধ্বনি 25টি, আর যৌগিক স্বরবর্ণ 2টি, ওই এবং ও। তাহলে ওই ভাঙালে কি হয় দেখো, ওই অ প্লাস হ্রস্বই ওই, আর ও ভাঙালে হয় অ প্লাস হ্রস্ব ও। তাহলে যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি। এটা নিয়ে আরেকটু কথা হবে, তার আগে একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় দেখো, সেটা হলো, এদিকে লিখি, এদিকে জায়গা কম তো। যৌগিক স্বরের, যৌগিক স্বরের অপর নাম দৃশ্বর। তাহলে যৌগিক স্বরধ্বনি 25টি, আর যৌগিক স্বরবর্ণ 2টি, ওই এবং ও। ওই বাংলায় অ প্লাস রস্যি ওই, ওই বাংলা অ প্লাস রস্যু। যৌগিক স্বরের অপর নাম কি? যৌগিক স্বরের অপর নাম দৃশ্বর। যৌগিক স্বরের অপর নাম হলো দৃশ্বর, ঠিক আছে? তাহলে দৃশ্বর ধ্বনি কয়টি? দৃশ্বর ধ্বনি হলো 25টি, আর দৃশ্বর বর্ণ হলো 2টি। দৃশ্বর ধ্বনি হলো 25টি, আর দৃশ্বর বর্ণ হলো 2টি, ঠিক আছে? ওকে, পরেরটায় যাচ্ছি। এখন যৌগিক স্বরধ্বনি কয়টি? 25টি। দৃশ্বর ধ্বনি হলো 25টি। যৌগিক স্বরবর্ণ কয়টি? 2টি। দৃশ্বর বর্ণ 2টি। কতটি লিখিত রূপ বাংলায় নেই? 23টি। যৌগিক স্বরধ্বনি 25টি, যৌগিক স্বরবর্ণ 2টি, 23টির কোনো লিখিত রূপ বাংলায় নেই।
তাহলে এই তেষ্টি কোথায়? এই তেষ্টি উচ্চারিত হয় কিন্তু তার কোনো লেখার রূপ বাংলায় নেই। এই তেষ্টি উচ্চারিত হবে কিন্তু তার কোনো লিখিত রূপ বাংলায় নেই। কোনো লিখিত রূপ বাংলায় নেই, শুধু উচ্চারিত হবে। ঠিক আছে, ওইটা বাদ দিয়ে দাও। ওই ধ্বনি আর এই তেষ্টি, এটা এই যে 25টি যে যৌগিক স্বাধীন, এটা আবিষ্কার করেছিলেন ধ্বনি বিজ্ঞানী মোহাম্মদ আব্দুল হাই। এটা নিয়ে ডিটেলস আর সময় নেওয়ার দরকার নেই, শুধু এটা মনে রাখলে হবে। অর্ধস্বরধ্বনি চারটি। চারটি কি দেখো? অ, হ্রস্বই, হ্রস্ব, ও। হ্রস্বই, হ্রস্ব, সরি, এই যে বারবার এটা যে ঝামেলা হয়, এটা কেটে দিয়ে ধরো। ও, কাটলেই ওইরকম চলে আসে। অ, হ্রস্বই, হ্রস্ব, অর্ধস্বরধ্বনি চারটি। কি কি দেখো? অ, হ্রস্বই, হ্রস্ব, এ বলি ও লিখে ফেলছি। চারটি হ্রস্ব স্বর বলা হয়। পরেরটা দেখো, তাহলে হ্রস্ব স্বর কয়টি? ও, অর্ধস্বরধ্বনি হলো অর্ধস্বর। ব্যাগে যাচ্ছি আমরা, একটু দেখো। অর্ধস্বরধ্বনি দেখো, অর্ধস্বরধ্বনি হলো চারটি, আর আর হ্রস্ব স্বরও চারটি। একটু দেখো, অর্ধস্বরধ্বনি কয়টি বলো তো? চারটি। আর হ্রস্ব স্বরধ্বনিও চারটি। কি কি দেখো? আমরা এটা একটু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে, 10 সেকেন্ড।